experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। অরিত্র আর কিচ্ছু বলল না। আরও 10 মিনিট হাঁটার পর ওরা বাড়িতে পৌঁছালো। 2 তলায় গিয়ে একবার কলিং বেল বাজাতেই ওপাশ থেকে দরজা খুলে দিল কেউ। মনে হচ্ছে সে জানতই এখন কেউ আসবে, অথবা দরজা খুলে দেওয়ার জন্যই অপেক্ষা করছিল। কিছু বুঝে ওঠার পূর্বেই দরজার ওপাশ থেকে মধ্যবয়সী এক মহিলা আক্রমণাত্মক স্বরে বলল, তোর কাণ্ড কি আমায় বলতো? তুই কি কোনোদিনও শুধরাবি না? শেষের কথাটা বলতে বলতেই সে শ্রুতির দিকে তাকালো এবং কথার সাউন্ড ধীরে ধীরে কমতে লাগলো। সম্ভবত ইনি অরিত্রর মা। শ্রুতিকে দেখার পর তার চক্ষু চড়ক কাজ। একেই তো এত রাতে ছেলে একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসেছে, তার উপর আবার বিয়ের সাজ। যে কোনো মায়েরই বিস্মিত হওয়ার কথা। শ্রুতি নিহিরর মতো দাঁড়িয়ে আছে। অরিত্রর মা অদিতি বেগম বিস্মিত কণ্ঠে বললেন, এই মেয়েকে কাকে নিয়ে এসেছিস তুই বাসায়? ওর পরনে বিয়ের পোশাক কেন? আমাদের না জানিয়ে তুই বিয়ে করে ফেলেছিস? অরিত্রকে কিছুটা বিরক্ত দেখালো। ক্লান্ত ভঙ্গিতে বলল, আগে আগেই এত কিছু ভেবে নিচ্ছ কেন? আমায় এক্সপ্লেন করতে তো দাও। রাখ তোর এক্সপ্লেন। তুই এই কাজটা কিভাবে করলি? তোর একটুও কলেজা কাঁপলো না? আমাদের বললে কি তোকে বারণ করতাম? উফ মা, ভেতরে তো যেতে দেবে? মেয়েটা অনেক দূর থেকে এসেছে, ওর বিশ্রাম প্রয়োজন। অদিতি বেগম আর চোখে একবার শ্রুতিকে দেখে নিয়ে দরজা ছেড়ে দাঁড়ালেন। অরিত্র শ্রুতিকে নিয়ে ভেতরে ঢুকলো। ফ্ল্যাটটা খুব বেশি বড় নয়, 2টো রুম, একটা ছোট কিচেন আর মাঝখানে অল্প জায়গাটুকুতে ড্রয়িং রুম। তাতেই সোফা সেটগুলো গাদাগাদি করে রাখা। আলো বাতাস প্রবেশ করার মতো কোনো জায়গা চোখে পড়ল না। কেমন যেন ভ্যাপসা গরম। চারপাশ দেখতে দেখতেই অদিতি বেগম একজন পুরুষকে নিয়ে আসলেন। সন্দেহ নেই ইনি হচ্ছে অরিত্রর বাবা। কেমন যেন গম্ভীর গম্ভীর চাহনি তার। হাত দুটো পেছনে একত্রিত করে রেখে তিনি গম্ভীর কণ্ঠে অরিত্রকে বললেন, তুমি নাকি বিয়ে করেছো? এই মেয়েটি কি তোমার বউ? অরিত্র বিরক্তিসূচক চয়ের মতো শব্দ করে বলল, মা, বাবাকেও কথাটা লাগিয়ে দিয়েছ? অদিতি বেগম ভ্রু কুঁচকে বললেন, তো বলবো না? তুই এত বড় কাণ্ড করে বসবি আর আমি চুপ করে থাকবো? এলাকায় আমি মুখ কি করে দেখাবো রে বাবা? শেষের কথাটি একই সঙ্গে কান্না এবং আফসোসের স্বরে বললেন তিনি। অরিত্রর বাবা সুলাইমান রহমান বললেন, থামো তো, রাত বিরাতে ন্যাকা কান্না বন্ধ করো। এরপর অরিত্রর কাছে এগিয়ে এসে পিঠ চাপড়ে বললেন, সাব্বাস বেটা, সাব্বাস। এই না হলে আমার ছেলে। ভালোবাসার মানুষকে কোনোভাবেই অন্যের হাতে দেওয়া যাবে না, নেভার। তবে তোর উপর রাগ করেছি, আমায় বলে না কেন? আমিও যেতাম বৌমাকে নিয়ে আসতে। শ্রুতির এবার অবাক হওয়ার পালা। এই লোক বলে কি? মাথা ঠিক আছে ওনার? অরিত্র ওর বাবার হাত সরিয়ে দিয়ে বলল, তোমরা বেশি বেশি ভাবছো। আমি বিয়ে করিনি। ওনার নাম শ্রুতি। রাস্তায় দেখা হয়েছে, যাওয়ার মতো জায়গা নেই, তাই বাড়িতে নিয়ে এসেছি। আজকের রাতটা আমাদের বাসাতেই থাকবে। হ্যাঁ, তুই বিয়ে করিসনি তাহলে? অদিতি বেগম কথার মাঝে ফোড়ন কেটে বললেন, তুমি ওর কথা বিশ্বাস করছো? মিথ্যে বলছে এখন। যেই বুঝতে পেরেছে মেনে নেব না, অমনি এখন গল্প বানাচ্ছে। এই মেয়ে, তুমি বলো তোমাদের বিয়ে হয়নি? শ্রুতি থতমত খেয়ে বলে, মানে হ্যাঁ না। কি হ্যাঁ করছো? তুমিও দেখি অরিত্র মতো। অরিত্র ধমক দিয়ে বলল, কি শুরু করলে তুমি? আমায় বিশ্বাস করো না? তোমরা ভালো করেই জানো আমি তোমাদের থেকে কিছুই লুকাই না, সব বলি। সেখানে একটা মেয়ে নিয়ে আমি পালিয়ে আসবো আর তোমাদের জানাবো না? এবার তিনি দমে গেলেন কিছুটা। অরিত্র বলল, এই ব্যাপারে আর কিছু জানার থাকলে সকালে কথা হবে। এখন তুমি কিছু খাওয়ার ব্যবস্থা করো, নাকি সেটাও পারবে না? তিনি কিছু বললেন না, তবে খাওয়ার ব্যবস্থা করতে রান্নাঘরে গেলেন। অরিত্র বাবাকে বলল, আব্বু, তুমি আজ আমার সাথে আমার ঘরে ঘুমাও। শ্রুতি তোমাদের ঘরে মায়ের কাছে থাকুক। তিনি সোফায় বসলেন আরাম করে। ঘটনা সত্য নাকি মিথ্যা যাচাই করতে হবে, এজন্য কথা বলা প্রয়োজন। খেতে খেতে যতটুকু পারা যায় কথা পেট থেকে বের করবে ভেবে নেন। অরিত্র শ্রুতিকে নিয়ে বাবা মায়ের ঘরে গিয়ে বলল, আপনি এখানেই থাকবেন, ওই যে ওয়াশরুম, ফ্রেশ হয়ে নিন। একটা কথা বলবো? শিওর। আপনার বাবা প্রথমে কেমন গম্ভীর হয়ে কথা বললেন, পরে আবার মেনেও নিলেন যে আমরা পালিয়ে এসেছি।
অরিত্র হেসে ফেলল, বলল, আমার বাবা অমনি, অনেক বেশি মিশুক আর রসিক। পরিচিত না হলে বুঝবেন না, আমার মাকে ভুল বুঝবেন না, সেও খুব ভালো, তবে একটু অভিমানী। আমার বিয়ে নিয়ে তার অনেক স্বপ্ন। বুঝতে পেরেছি। আচ্ছা, ফ্রেশ হয়ে নিন তাহলে। আরে শুনুন শুনুন। অরিত্র যাওয়ার জন্য এক কদম এগিয়েছিল। শ্রুতির ডাক শুনে ফিরে তাকিয়ে বলল, কিছু বলবেন? শ্রুতি চোখ দুটো ছোট ছোট করে অনুরোধের স্বরে বলল, মাথার ক্লিপগুলো খুলে দিবেন প্লিজ। পার্লার থেকে ঘুমটার সাথে এমনভাবে লাগিয়েছে যে আমি খুলতেই পারছি না। পথে অনেকবার চেষ্টা করেছি, পারিনি। এত বড় ঘুমটা নিয়ে ওয়াশরুমে বা কিভাবে যাব? এটাই শেষ সাহায্য। আরে আপনি এভাবে বলছেন কেন? দিন না, আমি খুলে দিচ্ছি। অরিত্র নিজেই এগিয়ে গেল। শ্রুতির চুলের খোপায় গোলাপ ফুল লাগানো ছিল, ফুলের সঙ্গেও ঘোমটার দিক এক অংশ ক্লিপ দিয়ে লাগানো। অরিত্র ঘাড় বাঁকা করে খোপার ক্লিপগুলো খুলছিল। পেছন থেকে দেখলে নিঃসন্দেহে মনে হবে ঘাড়ে চুমু খাচ্ছে। বিধির কি নিয়তি! তখনই খেতে যাওয়ার জন্য ডাকতে আসেন অদিতি বেগম। এই অবস্থা দেখতেই ভোরকে গিয়ে বলেন, করছিস কি রে তোরা? অদিতি বেগমের হঠাৎ আগমনে দুজনে যতটা না বেশি চমকে উঠেছিল, তার চেয়েও বেশি চমকে গিয়েছে তার কথাটি শুনে। কি করছিস রে তোরা? মানে কি? কি আর করব? অদিতি বেগম ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছেন। অরিত্র কেমন যেন অপ্রস্তুত হয়ে পড়ল। মা এই প্রশ্ন কেন করলো? অরিত্র মৃদু হাসার চেষ্টা করে বলল, ক্লিপ খুলে দিচ্ছি মা। অদিতি বেগম দাঁতে দাঁত পিষে বললেন, গাধা, তোকে আমি পেটে ধরেছি নাকি তুই আমায় পেটে ধরেছিস? ভুজং বাজং একটা বুঝিয়ে দিলেই হলো। কি ভুজুং ভাজাং বুঝালাম মা? তুমি অযথাই চটে যাচ্ছ। অযথা চটে যাচ্ছি আমি? অযথা? তোরা দুটিতে নাকি বিয়ে করিসনি, তাহলে এসব কি? কোন সব? রাগে শরীর রিড়ি করছে অদিতি বেগমের। তিনি মার মুখ হয়ে বলেন, বেয়াদব ছেলে, এখন আবার আমাকেই জিজ্ঞেস করছিস? তুই বের হ ঘর থেকে, এক্ষুনি বের হবি। না, আমি কোনো কথা শুনবো না, বের হয়ে যা এক্ষুনি, মানে এক্ষুনি। তুমি যে মাঝে মাঝে কী সব বাচ্চাদের মতো করো আমি বুঝি না। ওর মাথার ক্লিপগুলো খুলে দিও। ঘর থেকে বের হতে হতে বলল অরিত্র। অদিতি বেগম চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, হ্যাঁ, এতকাল তোদের বান্দিগিরি করেছি, এখন তোর বইয়ের বান্দিগিরি করব। আমার কপালে কি আর সুখ আছে? শ্রুতি কাঁচু মাচু হয়ে দাঁড়িয়ে আছে। তিনি চোখ মুখ পাকিয়ে শ্রুতির দিকে তাকিয়ে বললেন, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? শ্রুতি ভয়ে ভয়ে বলল, আমিও কি ঘর থেকে বের হয়ে যাব? কেন, অরিত্রকে ছাড়া থাকতে সমস্যা হবে? এতকাল বাবার বাড়ির যখন হয়নি, আমার কাছে থাকলেও হবে না। ভয় পেও না, খুন তো করবো না তোমায়। এখন এদিকে আসো তো দেখি, আমার ছেলে কোন জং ধরা ক্লিপ খুলেছিল। শ্রুতি গুটি গুটি পায়ে এগিয়ে আসে। একটা চেয়ার টেনে অদিতি বেগম শ্রুতিকে বসালেন। ক্লিপগুলো খুলে দিয়ে চুলের খোপাও খুলে দিলেন। মুখ বিকৃতি করে বললেন, ইস রে, চুলগুলোতে জট পাকিয়ে ফেলেছে একদম। কোন পার্লারে গিয়েছিলে? শ্রুতি কিচ্ছু বলল না। তিনি চিরুনি দিয়ে আছড়ে চুলের জটগুলো ছাড়িয়ে দিলেন। তারপর আলমারি থেকে একটা কালো সুতি শাড়ি বের করে দিয়ে বললেন, এইটা নতুন শাড়ি, অরিত্রর বাবা গত মাসে কিনে দিয়েছিল, পরা হয়নি, মনে হয় তোমার ভাগ্যেই ছিল। এটা পরে নাও। শাড়িটা শ্রুতির হাতে দিয়ে ক্যাবিনেট থেকে একটা কালো পেটিকট আর ভেলভেটের ব্লাউজ বের করলেন। ব্লাউজটি দেখিয়ে বললেন, এটা অনেক আগের ব্লাউজ আমার, অনেক হওয়ার পর হুট করেই ফুলে গেছি, তোমার গায়ে লাগবে। অনেককে জানতে চাইল শ্রুতি। অদিতি বেগম একবার শ্রুতির দিকে তাকিয়ে আলমারি লক করতে করতে বললেন, থাক, আর নাটক করতে হবে না। নাটক তো করছি না আন্টি, আমি সত্যিই জানি না অনেককে। তিনি কিছু বলতেও গিয়ে বললেন না। শ্রুতির উত্তর দিয়েই বললেন, আমার ছোট ছেলে। ও, ফ্রেশ হয়ে খেতে আসো। তিনি চলে যাওয়ার আগে দরজা চাপিয়ে গেলেন। শ্রুতি দরজা লক করে এসে ভারী লেহেঙ্গাটা খুলে ফেলল। এতক্ষণে নিজেকে স্বাধীন স্বাধীন মনে হচ্ছে। শাড়ি পরতে গিয়েই বাঁধল ঝামেলা। এর আগে বেশ কয়েকবার শ্রুতি শাড়ি পরেছিল, তবে সেটা মামিরা পরিয়ে দিত। এখন কে পরিয়ে দেবে? অরিত্রর মাকে ডাকতেও ভয় লাগছে। কি ভয়ঙ্কর মহিলা! শ্রুতি যেভাবে পারল পেঁচিয়ে ঘুরিয়ে পরে নিল। হাঁটতে গেলে সমস্যা হচ্ছে, চিপা করে পড়ার জন্যই এমনটা হচ্ছে হয়তো। দরজা খুলে দু কদম এগোতেই মুখ থুবড়ে পড়ে যায় শ্রুতি।
দপ করে শব্দ হয় এবং শ্রুতিও চিৎকার করে ওঠে। অরিত্র, অদিতি বেগম ও সুলায়মান রহমানও চমকে তাকান। চেয়ার ছেড়ে দ্রুত উঠে আসে অরিত্র। শ্রুতি যেভাবে পড়েছিল সেভাবেই রয়েছে। এগিয়ে আসেন অদিতি বেগমও। অরিত্র হাত ধরে ওঠাতে ওঠাতে বলল, পড়লেন কি করে? ব্যথায়, রাগে, কষ্টে শ্রুতির বলতে ইচ্ছে করলো, এখন কি আরেকবার পড়ে দেখাবো? কিন্তু বলা হলো না। অদিতি বেগম বললেন, তুমি শাড়ি পরতে পারো না, আমায় বলবে না? এভাবে শাড়ি পরলে হাঁটতে তো পারবেই না। দেখি, আমার সাথে এসো। ঘরে নিয়ে গিয়ে তিনি সুন্দর করে শাড়ি পরিয়ে দেন। ব্যথায় মুখ থমথমে হয়ে আছে শ্রুতির। সুলাইমান রহমানের চেষ্টা বৃথা গেল। খুব বেশি কোনো কথা ওদের পেট থেকে বের করা যায়নি, বরং অরিত্র বরাবরই বলেছে ওরা বিয়ে করেনি। রাতে অদিতি বেগম ও শ্রুতি একসাথেই ঘুমালেন। মশারি টানতে টানতে তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের পরিচয় কিভাবে হয়েছিল? শ্রুতি নিশ্চুপ। কি হলো, শুনছো? তিনি উকি মেরে দেখেন শ্রুতি ঘুমিয়ে পড়েছে। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, এখনও হচ্ছে। ঘর থেকে অবশ্য বোঝার উপায় নেই। গ্রামে বৃষ্টির শব্দ বেশ ভালো উপভোগ করা যায়। টিনের চালে টাপুর টুপুর শব্দ হয়, শুনতে ভালো লাগে। তবে একটা জিনিসই ভালো লাগে না, বৃষ্টি হলেই চারিদিকে কাদা পানিতে ভরে যায়। আর শ্রুতিরও পিছলে যাওয়ার বাতিক রয়েছে। কত যে আছাড় সে খেয়েছে তার কোনো ইয়াত্তাই নেই। খুব সকালেই শ্রুতির ঘুম ভেঙে গেছে। ঘরে এখন কেউ নেই। জানালা অল্পটুকু খুলে সে বৃষ্টি দেখে। কাল রাতে যেই রাস্তাটা একদম জনশূন্য ছিল, সেই রাস্তার দোকানপাটগুলো এখন খোলা। ছাতা মাথায় লোকজন চলাফেরা করছে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, রিক্সা চলছে। শ্রুতির খুব করে গ্রামে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায়। মামা মামিরা কেমন আছে কে জানে। জানালা লাগিয়ে দিয়ে ঘর থেকে বের হয় সে। দাঁত ব্রাশ করতে হবে, কিন্তু ব্রাশ তো তার নেই। ডাইনিংয়ে বসে একটা মোটা সোটা বাচ্চা ছেলে খাচ্ছে। সম্ভবত এটাই অনেক। শ্রুতিকে দেখে ওর খাওয়া বন্ধ হয়ে যায়। পলকহীনভাবে তাকিয়ে থাকে। প্রত্যুত্তরে মুচকি হাসে শ্রুতি। অদিতি বেগম তখন রান্নাঘর থেকে বের হন। শ্রুতিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেন, এত তাড়াতাড়ি উঠে পড়লে যে? কাল তো অনেক রাত করে ঘুমিয়েছিলে। ঘুম ভেঙে গেল। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও। কি খাবে? আমার তো ব্রাশ নেই। তিনি চায়ের কাপটা সুলাইমান রহমানকে ঘরে দিয়ে এসে বলেন, এক্সট্রা ব্রাশ তো ঘরে নেই, আপাতত পাউডার দিয়ে দাঁত মাজো। শ্রুতি মাথা নাড়ালো। ঘরে ফিরে গিয়ে দাঁত মাজতে মাজতে ভাবছে একটু পরই হয়তো শ্রুতিকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাবে সে? এই মস্ত বড় শহরে যে কেউ নেই তার, কোথাও যাওয়ার জায়গাও নেই, এমনকি কিছু চেনেও না। এই বাড়ির মানুষগুলো ভীষণ ভালো, ভাবনার চেয়েও বেশি ভালো। হাল্লা একটা আশ্রয় পাইয়ে দিয়েছে। শ্রুতির উচিত এখন এই আশ্রয়টুকু আঁকড়ে ধরা, এবং এর জন্য তাকে মিথ্যার আশ্রয় নিতে হবে। চোখে মুখে পানির ছাপটা দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, সরি মিস্টার অরিত্র। সকাল 10টা। বেশ হইচইয়ের শব্দে ঘুম ভাঙে অরিত্রর। ঘর থেকে বের হয়ে দেখে এলাকার পাড়া প্রতিবেশীরা এবং কয়েকজন আত্মীয় এসেছে। বৃষ্টি মাথায় নিয়ে হঠাৎ তাদের বাড়ি আসার কারণ কি? নিশ্চয়ই এটা মায়ের কাজ। কান্নাকাটি করে দুঃখের কথা বলার জন্য ওদেরকে ডেকে নিয়ে এসেছে। অরিত্র আর মাথা না ঘামিয়ে ফ্রেশ হয়ে নিল। এত মানুষের ভিড়ে শ্রুতিকে দেখা যাচ্ছে না। উপস্থিত কেউ এখনও অরিত্রকে দেখেনি। দেখলেই জোকের মতো ধরে বলবে, তুই এই কাজটা কীভাবে করলি? একটা বারও পরিবারের কথা ভাবলি না? অযথাই সময় নষ্ট। অনেককে দেখতে পেয়ে বলল, এই মোটকা শোন। অনেক চকলেট খেতে খেতে বলল, মোটকা বলবা না ভাইয়া? ইস, মোটকা বলবো না তো কি বলবো? আচ্ছা মোটু শোন, বাড়িতে একটা নতুন মেয়ে এসেছে না, দেখেছিস? কে? ভাবি? ভাবি তো মায়ের ঘরে। অরিত্রর ভুজগোল বেঁকে যায়। উল্টোপাল্টা কথা অনেকের মাথায়ও ঢুকিয়ে দেওয়া হয়েছে। অরিত্র ওই ঘরে গিয়ে দেখল শ্রুতি বিছানায় বসে আছে। ওকে ঘিরে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বসে আছে। ওদের সাথে গল্প করছে সে। অরিত্রকে দেখে বাচ্চাগুলো ঘর থেকে বের হয়ে যায়। শ্রুতিও এগিয়ে আসে। অরিত্র বলে, কেউ কিছু বলেনি তো আপনায়? কে কি বলবে? আরে দেখছেন না, মা যে কী কাণ্ড শুরু করেছে। যাই হোক, এই নিন। টাকার নোট এগিয়ে দিল অরিত্র। কিসের টাকা? এখানে 5,000 টাকা আছে। আপনার কাছে তো কিছু নেই, আমার কাছেও এই টাকাটাই ছিল শুধু। আপাতত চলতে পারবেন। কোথায় যাবেন বলুন, আপনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি।
শ্রুতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে অরিত্রর দিকে। কান্না পাচ্ছে তার। কি নিষ্ঠুর এই লোকটা। খুব ভালো করেই জানে এই শহরে মেয়েটার পরিচিত কেউ নেই, তবুও কি সুন্দর চলে যেতে বলছে। সুলাইমান রহমান ঘরের দরজায় এসে বলেন, তোরা দুটিতে এখানে কি করছিস? বাইরে আয়, বৌমা মাথায় কাপড় দিয়ে এসো। তার আর প্রয়োজন হবে না আব্বু, আমি চলে যাচ্ছি। বাবা আর শ্রুতির কথোপকথন শুনে ভ্যাবা চাকা খেয়ে তাকিয়ে আছে অরিত্র। বাবা না হয় মায়ের মতো ভুল বুঝেছে, কিন্তু এই মেয়ে কেন আব্বু ডাকছে? অরিত্রর মাথা ঘুরছে। সুলাইমান রহমান কপট রেগে বলেন, চলে যাচ্ছ মানে? কোথায় চলে যাচ্ছ? নিশ্চয়ই এই অপরাধটা তোমায় চলে যেতে বলেছে। হ্যাঁ গো অরিত্র মা, শুনছো? একটু এদিকে আসো তো। অদিতি বেগম ঘরে এসে বলেন, কি হলো? তাকে খুব ব্যস্ত দেখাচ্ছে। সকলের জন্য রান্না বান্না তিনি একা হাতেই করছেন। তোমার ছেলে নাকি শ্রুতিকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। রাগী সুরে বললেন সুলাইমান রহমান। অদিতি বেগম চোখগুলো বড় বড় করে বলে, হতচ্ছাড়া, বিয়ে বাড়ি থেকে মেয়েকে নিয়ে পালানোর আগে এসব মনে ছিল না? এখন তুই কোন মুখে ওকে বাড়ি থেকে বের হতে বলছিস? শোনো, তোমার বাবা এখনো বুড়ো হয়ে যায়নি, বুঝেছো? হয়তো মাথায় কয়েকটা চুলে পাক ধরেছেই যা, তাই বলে এখনও তার কাজ করার মতো সামর্থ্য আছে। এতদিন তোমাদের তিনজনের ভরণ পোষণ যখন জোগাতে পেরেছি, তখন এই মেয়েটাও পারবো। ঘরে বউ এসছে, কোনো রাক্ষস তো নয়, তাই না? বললেন সুলাইমান রহমান। অরিত্র অবুঝের মতো বলল, তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? কি যাতা বলছো? বিয়ে করিনি আমি। অদিতি বেগম বললেন, থাক থাক, আর মিথ্যে বলতে হবে না। বিয়ে যখন হয়েই গেছে তখন আর কি করার? ছেলে বউ তো আর জলে ভাসিয়ে দেওয়া যায় না, মেনে তো নিতেই হবে। এসব আজগুবি কথাগুলো কে বলেছে তোমাদের? আমি বলেছি, তবে আজগুবি কথা নয়, সত্যি কথাই। তবে তুমি যদি না চাও তাহলে আমি বাড়িতে থাকবো না। তুমি হকচকিয়ে যায় অরিত্র। শ্রুতি ওকে তুমি বলে সম্বোধন করছে। সুলাইমান রহমান মাঝে দাঁড়ানোর ভঙ্গিতে বললেন, ছাড়ো তো, ও চাওয়ার না চাওয়ার কে? তুমি থাকবে আমার বাসায়, খাবে আমার টাকায়। যখন ওর চাকরি হবে তখন ভেবে দেখবে ওর কথা শুনবেই কিনা। অদিতি, তুমি বৌমাকে নিয়ে এসো। তিনি চলে যাওয়ার পর অদিতি বেগম শ্রুতির মাথায় ঘোমটা টেনে দেন। যাওয়ার পথে শ্রুতি পেছনে তাকিয়ে কানে ধরে শব্দহীন ঠোঁটে উচ্চারণ করে, সরি। অনিত্র মনে মনে ভাবে, মেয়েটাকে যতটা না সহজ সরল ভেবেছিলাম, তার চেয়েও এক কাঠি বেশি হলো সে আনা। বাবা মাকে পর্যন্ত হাত করে ফেললো। শালা, প্রেম না করে বিয়ে না করে ও বউ এসে বললো আমার। সন্ন্যাসী জীবন তোর গেল রে অরিত্র। আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই শ্রুতিকে পছন্দ করেছে। অবশ্য সে পছন্দ করার মতোই মেয়ে। শান্ত ব্যবহার, মিষ্টি চেহারা, ধীর কণ্ঠে কথা বলা, সবই তো পছন্দের লক্ষণ। সবার সব প্রশংসা হজম হলেও শেষের কথাগুলো শ্রুতির ঠিক হজম হয় না। অরিত্রর ফুপু বলেছিল, ছেলে যখন বিয়ে করে বউ এনেছেই তখন ফেলে তো আর দেওয়া যায় না। শ্রুতির বাবা মাকেও ডাকো ভাবি, তারপর দুই পরিবার মিলে ছোটোখাটো অনুষ্ঠান করে না হয় আবার বিয়ে দিলাম। এই মুহূর্তে শ্রুতির মনে হচ্ছিল চিৎকার করে বলতে এ অসম্ভব, কিন্তু বলার উপায় নেই। এই সব বুদ্ধি চালাকি তার একান্তই নিজের ছিল। ইতিমধ্যে অরিত্রকেও সবাই ড্রয়িং রুমে এনে বসিয়েছিল। সে কিছুই বলছিল না, শুধু নিরীহর মতো বসেছিল। তবে ফুপুর শেষ কথাটি শুনে সে প্রফুল্লিত হয়ে ওঠে। সেও দেখতে চায় শ্রুতি এবার কী করে। নিজেদের মধ্যে আলাপ আলোচনা শেষ হলে সুলাইমান রহমান শ্রুতিকে বলেন, মা, তোমার বাবার নাম্বারটা দাও। বাবা মায়ের প্রসঙ্গ আসায় সে বিচলিত যেমন হচ্ছিল তেমনই কষ্টও লাগছিল। আজ যদি বাবা মা থাকতো তাহলে কি এরকম পরিস্থিতিতে পড়তে হতো? শ্রুতি মাথা নত রেখেই বলল, আমার বাবা মা কেউ নেই। আমি মামা মামির কাছেই বড় হয়েছি। তারা কেউ আমাদের সম্পর্ক মেনে নেবে না। যদি নিতই তাহলে নিশ্চয়ই আমাদের পালানোর প্রয়োজন হতো না। তাছাড়া অরিত্রর কোনো চাকরি নেই এখন, সে বেকার। ওর হাত ধরেই বাড়ি থেকে পালিয়েছি। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল সে সব দিক দিয়েই পারফেক্ট ছিল। সেখানে মামা মামিকে ফোন করে আসতে বললে তারা অরিত্র সহ আপনাদেরকেও অপমান করবে, যেটা আমি চাই না। শেষের কথাগুলো বলতে শ্রুতির খারাপ লাগছিল, কারণ তার মামা মামি মোটেও এরকম নয়। তবে উপস্থিত সবাই তো প্রথম কথাতেই গলে গেছে। যখন জেনেছে শ্রুতির কেউ নেই, সে এতিম। যতই মামারা লালন পালন করুক না কেন, বাবা মা তো বাবা মাই হয়। সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়েন অদিতি বেগম। সে ওপরে ওপরে যতই রাগ দেখাক না কেন, ভেতরটা তুলার চেয়েও নরম।
তার চোখে অশ্রু চলে এসেছে। খারাপ লাগছিল অরিত্ররও। ফুপু তখন নরম স্বরে বললেন, তাহলে এখন কি করা যায়? উত্তরে শ্রুতি বলে, কিছু মনে না করলে আমি একটা কথা বলি ফুপু। ফুপু হাসলেন। শ্রুতির চিবুক ছুঁয়ে বললেন, বোকা মেয়ে, কিছু মনে করব না, বলো।